লেখিকা সুপ্রিয়া ঘোষের মানিয়ে নেওয়া। মা, কোথায় তুমি? অফিস যাওয়ার জন্য রেডি হয়ে দরজার দিকে তাকালো অমিত। তোমায় না কতবার বলেছি আমি অফিস যাওয়ার সময় আমার সামনে থাকবে। তোমার মুখটা দেখে না গেলে আমার সারাদিনটা ভালো লাগে না। রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে তড়িঘড়ি বেরিয়ে এলেন নীলা দেবী। এই তো খোকা, তোর জন্য টিফিনটা রেডি করছিলাম। অমিত টেবিল থেকে টিফিন বক্সটা ব্যাগে ভরতে ভরতে বলল, আহা মা, বলেছি না কষ্ট করে তোমায় টিফিন বানাতে হবে না, আমি ক্যান্টিনে কিছু একটা খেয়ে নিতাম। এখন তুমি শুধু আরাম করবে। সারা জীবন তো অনেক কষ্ট করলে মা, আবার কেন? বাইরের খাবার খেলে ভুঁড়ি বেড়ে যাবে, তখন আর কোনো মেয়ে পছন্দ করবে? নীলা দেবী আর চোখে তাকিয়ে জবাব দিলেন, আর আগে আমার বৌমা এনে দে, তারপর দেখিস কেমন পায়ের ওপর পা তুলে আরাম করি। মুখে মিটিমিটি হাসি লেগেই রইল ওনার। অমিত ঘড়ির দিকে তাকিয়ে বলল, সেসব বিয়ের কথা পরে ভাবা যাবে মা। পরের বাড়ির মেয়ে এসে তোমার আর আমার মধ্যে দূরত্ব তৈরি করে দেবে। তোমার অধিকার কমে যাবে আমার উপর, তখন কি হবে? অমিতের গলায় এক চিলতে অভিমান যেন। ধুর বোকা, তাই বলে তোর বিয়ে দেব না? আর দূরত্ব কমবে কেন? সত্যিকারের সম্পর্কের গভীরতা থাকলে কিচ্ছু হয় না। অমিত মায়ের দিকে তাকিয়ে রইল চুপচাপ। নতুনকে পুরনোদের অধিকার ছেড়েই দিতে হয়, এটাই তো সংসারের নিয়ম। নীলা দেবী খুব সহজ করেই কথাটা বললেন। অমিত এবার হেসে ফেলল। বেশ বেশ, আমি জানি আমার মা হলো বেস্ট। পায়ের জুতোটা গলিয়ে নিয়ে অমিত হাত জোড় করলো। তবে এসব কথা এখন থাক, আমার দেরি হয়ে যাচ্ছে, এসো তো প্রণামটা সারি। মাথায় হাত রেখে নীলা দেবী আশীর্বাদ করলেন, সাবধানে যাস বাবা। অমিত সিঁড়ি দিয়ে নেমে যেতেই নীলা দেবী দরজায় দাঁড়িয়ে অস্ফুটে বললেন, দুগ্গা দুগ্গা। বিকেলের দিকে অফিসের ব্যস্ততা তখন শেষের মুখে। অমিত নিজের ডেস্কে বসে ফাইল গোছাচ্ছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নামটা সঞ্চারী। ফোনটা কান স্পর্শ করতেই ওপার থেকে একরাশ অনুযোগ ভেসে এলো। কি গো, কোথায় তুমি? আমি কখন থেকে অপেক্ষা করছি। অমিত চটপট হাত ঘড়িটা দেখে নিল। আর 10 মিনিট, আমি এক্ষুনি বেরোচ্ছি। অমিতের সাথে সঞ্চারীর প্রেমের বয়স 3 বছর হয়ে গেছে। অমিত যখন বেকার একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, সঞ্চারী তখন থেকেই ওর পাশে। একটা বন্ধুর সূত্র ধরে প্রথম আলাপ হয়েছিল ওদের। আস্তে আস্তে কথা বলা, শহরের অলিগলিতে হাঁটা, তারপর কখন যে বন্ধুত্বটা প্রেমে বদলে গেল দুজন নিজেও টের পায়নি। অমিত চাকরিটা পাওয়ার পর ও সঞ্চারীকে কথা দিয়েছিল বিয়ে করার জন্য, কিন্তু সঞ্চারী এখনো নিজের বাড়িতে জানাতে পারেনি অমিতের কথা। অমিত আটকে গিয়েছিল নিজের মায়ের কাছে। মা একা হাতে ওকে মানুষ করেছেন। কোন ছোটবেলায় ওর বাবা মারা গেছে, তাই চাকরি পেয়েই অমিত সঞ্চারীকে পরিষ্কার জানিয়েছিল, কয়েকটা বছর মায়ের সব শখ পূরণ করব, তারপর বিয়ের কথা বাড়িতে জানাবো। সঞ্চারী এক বাক্যে মেনে নিয়েছিল সেই আবদার। 10 মিনিটের মধ্যেই অমিত এসে পৌঁছালো সঞ্চারীর কাছে। হলদেটে বিকালের আলোয় সঞ্চারীকে আজ যেন এক অন্যরকম সুন্দর লাগছিল। ওর ওই মায়া ভরা চোখ দুটোর প্রতি তো প্রথম থেকে দুর্বল অমিত। সঞ্চারী কাছে আসতেই মৃদু হেসে বলল, দেরি করিয়ে দিলাম খুব? একটু তো বটেই। সঞ্চারী রাগ দেখালো, তারপর সামান্য ইতস্তত করে বলল, বাড়ি থেকে বিয়ের কথা বলছে, আর কতদিন আমি এটা ওটা বলে ঠেকিয়ে রাখবো বলতো? এবার বিয়ের কথাটা পাকা করা দরকার। অমিত সঞ্চারীর হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। হ্যাঁ, এবার সত্যিই বলবো। কবে বলবে? সঞ্চারী চোখ বড় বড় করে তাকালো। কাল তুমি আমাদের বাড়ি চলো। অমিতের মুখে এক রহস্যময় হাসি ফুটল। তোমায় নিয়ে গিয়ে একেবারে চমকে দেব মাকে। সঞ্চারী থমকে দাঁড়ালো। সত্যি কালই? হ্যাঁ কালই, চলো। একটু ইতস্তত করলেও সঞ্চারীর মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। ঠিক আছে, তুমি বলছো যখন। খানিকক্ষণ গল্প স্বল্প করে অমিত সঞ্চারীকে ওদের বাড়ির গলির মুখে নামিয়ে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলেন নীলা দেবী। অমিত ঢুকতেই বললেন, বাবু হাত মুখ ধুয়ে আয়, আমি চা করছি।
তোর সাথে কিছু কথা আছে। আসছি মা। বলতে বলতে অমিত নিজের ঘরে চলে গেল। জামা কাপড় বদলে অমিত ড্রয়িং রুমে এসে বসতেই নীলাদেবীর ট্রেতে গরম ধোয়া ওঠা চা আর দুটো বিস্কুট নিয়ে হাজির হলেন। ছেলের পাশে বসে চায়ে একটা চুমুক দিয়ে নীলাদেবী পারলেন আসল কথাটা। আজ তোর মাসি ফোন করেছিল। বাবলিকে মনে আছে তোর? অমিত একটু ভেবে বলল, হ্যাঁ। মাসির ননদের মেয়ে না? হ্যাঁ রে। নীলাদেবী আশাপূর্ণ চোখে তাকালেন। ওর জন্য তোর সাথে বিয়ের কথা বলছে তোর মাসি। অমিত কাপটা টিপয়ে নামিয়ে রাখলো। আসলে তোমায় কিছু বলার ছিল মা। না, শুধু বলার না, দেখানোরও আছে। নীলাদেবী একটু অবাক হয়ে বললেন, কি রে খোকা, কি দেখাবি? কাল দেখাবো মা। অমিত একটু হেসে মায়ের কাঁধে হাত রাখলো। কাল একজন আমাদের বাড়িতে আসবে। তুমি একটা তোমার হাতের স্পেশাল কিছু রান্না করো তো মা। জমিয়ে খাবো সবাই মিলে। নীলাদেবী ভ্রু কুঁচকে তাকালেন। কেন, তোর কাল অফিস নেই? কাল ছুটি নিয়েছি মা, ওই একজন আসবে বলে। নীলাদেবীর অভিজ্ঞ চোখ ছেলের মুখের হাবভাব মেপে নেওয়ার চেষ্টা করলো। স্পেশাল কেউ নাকি রে খোকা? অমিত চোখ টিপে একটু হেসেই বলল, হ্যাঁ মা, একটা ছেলে। নীলাদেবী চোখ দুটো ছোট করে অমিতের দিকে তাকিয়ে রইলেন। ছেলের মনের গোপন কথাটি যেন আজ করার চেষ্টা করছেন। পরদিন সকালে উঠেই অমিত বেশ উৎফুল্ল। নীলাদেবী রাতে একটা লম্বা ফর্দ বানিয়ে রেখেছিলেন। বাজারের ফর্দটা অমিতের হাতে তুলে দিয়ে বললেন, নে, তাড়াতাড়ি গিয়ে বাজারটা সেরে আয় দেখি। অমিত ব্যাগটা হাতে নিয়ে মুচকি হাসলো। তোমার হাতের স্পেশাল মাটন কারি আর পোলাও হচ্ছে তো মা? নীলাদেবী বললেন, হচ্ছে হচ্ছে, তুই আগে জিনিসগুলো এনে দে। কাকে খাওয়াচ্ছিস আমায় না জানিয়ে এত আয়োজন? অমিত কোনো জবাব না দিয়ে হাসতে হাসতে বাজারের দিকে হাঁটা দিল। ঘণ্টাখানেকের মধ্যে নানাবিধ সবজি মাছ মাংস নিয়ে হাজির হলো অমিত। নীলাদেবী রান্নাঘরে ঢুকে এক মনে রান্না শুরু করে দিলেন। মশলার সুগন্ধে পুরো বাড়িটা যেন ম ম করতে লাগলো। বেলা তখন প্রায় 12টা। টেবিলে সুন্দর করে কাচের বাটি আর প্লেট সাজিয়ে রাখলেন নীলাদেবী। রান্নাঘরে দরজা থেকে উঁকি মেরে অমিতকে সোফায় বসে ফোন ঘাটাতে দেখে এগিয়ে এলেন। কিরে খোকা, কখন আসবে সে? সব তো রেডি? অমিত ফোনটা পকেটে পুরে বলল, আসবে মা, একদম টাইম মতো চলে আসবে। কথাটা শেষ হতে না হতেই বাইরের দরজায় কলিং বেলটা বেজে উঠল। টিং টং। অমিত চট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি ঘরে যাও মা, আমি ডাক দিলে তবে আসবে। নীলাদেবী দরজার দিকে এক পা বাড়িয়ে থমকে দাঁড়ালেন। কেন রে? আহা, যাও না লক্ষ্মী মা আমার। অমিত মাকে এক প্রকার ঠেলে ঘরের দিকে পাঠাতে পাঠাতে বলল। নীলাদেবী আর কোনো আপত্তি না করে মৃদু হেসে নিজের ঘরে ঢুকে পড়লেন। অমিত তড়িঘড়ি গিয়ে দরজা লকটা খুলে দিল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে সঞ্চারী। হালকা নীল রঙের শাড়িতে তাকে আজ সত্যি ভীষণ অপূর্ব লাগছে। ঘরে ঢুকেই সঞ্চারী একটু ইতস্তত করে চারপাশটা দেখে নিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, মা কোথায়? অমিত সঞ্চারীর হাত ধরে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। তুমি এখানে বসো, আমি মাকে নিয়ে আসছি। সঞ্চারী সোফায় বসে নিজের আঁচলটা একটু ঠিকঠাক করে নিল। বুকটা ওর দুরু দুরু কাঁপছে। অমিত পা টিপে টিপে মায়ের ঘরে দরজায় গিয়ে দাঁড়ালো। পিছন থেকে গিয়ে আলতো করে মায়ের চোখ দুটো হাত দিয়ে চেপে ধরলো। কিরে খোকা, কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? নীলাদেবী হেসে উঠলেন। কোনো কথা নয়, সোজা হাঁটো। বলতে বলতে অমিত মাকে ধরে ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। সঞ্চারী ঠিক সামনে এনে দাঁড় করিয়ে বলল, মা, এবার চোখ খোলো। নীলাদেবী চোখ খুলতেই দেখলেন সামনে এক রূপসী তরুণী সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। সঞ্চারী এক মুহূর্ত দেরি না করে নীলাদেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করলো। নীলাদেবী কিছুটা হতভম্ব হয়ে অমিতের মুখের দিকে তাকালেন। অমিত মায়ের চোখে চোখ রেখে মিষ্টি একটা হাসি দিল। ও সঞ্চারী মা, তোমার ছেলেকে ও খুব পছন্দ করে। নীলাদেবী একবার সঞ্চারীকে আর একবার ছেলেকে দেখলেন, তারপর শুধালেন, আর তুই? অমিত মাথা নিচু করে একগাল হেসে ফেলল। আমিও। তোমার পছন্দ হয়েছে কিনা বলো বৌমা হিসেবে। অমিতের গলায় একরাশ উৎকণ্ঠার আশা। নীলাদেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সঞ্চারীর হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে ওকে সোফায় পাশে বসালেন। সঞ্চারী থুতনিটা ছুঁয়ে আদর করে দিয়ে বললেন,
চোখ দুটো কি সুন্দর মা তোমার। সঞ্চারী লজ্জা পেয়ে নীলাদেবীর দিকে তাকিয়ে হাসল। নীলাদেবী এবার ছেলের দিকে ঘুরে তাকালেন। হ্যাঁ রে খোকা, আমায় সবটা খুলে বল। কতদিন ধরে এসব চলছে? অমিত মায়ের কাঁধে হাত রেখে বলল, 3 বছর ধরে মা। হ্যাঁ রে, এতদিন আমায় বলিসনি কেন? নীলাদেবীর গলায় একটু অভিমানী সুর ফুটে উঠল। অমিত হেসে বলল, ওই যে কাল তোমায় বললাম না, বৌমা আসলে তোমার আর আমার দূরত্ব বেড়ে যাবে, তাই ভয়ে বলিনি মা। নীলাদেবী সঞ্চারীর দিকে তাকিয়ে হেসে ফেললেন। দেখেছ সঞ্চারী, পাজি ছেলের কথা কি সব মন গড়া কথা ভেবে বসে থাকে। সঞ্চারীর হাতটা আর একটু শক্ত করে চেপে ধরে নীলাদেবী বললেন, দূরত্ব বাড়বে না বাবা, আমার খালি ঘরে একটা মেয়ে আসবে, আমরা সবাই একসঙ্গে কত মজা করে থাকবো। তারপর সঞ্চারীর দিকে তাকিয়ে রসিকতা করে বললেন, কিরে সঞ্চারী মা, এই বুড়ি মাটাকে দূরে সরিয়ে দিবি না তো তুই? সঞ্চারী লজ্জায় লাল হয়ে মাথা নিচু করলো। তারপর অমিতের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আপনার ছেলের কথা ছাড়ুন তো মা। কথাটা বলেই সঞ্চারী অমিতের দিকে মুখ ঘুরিয়ে বলল, আমাদের মা মেয়ের মধ্যে এলে তোমাকেই দূরে সরিয়ে দেব, বুঝেছ? পুরো ড্রয়িং রুমটায় এক ঝলক আনন্দের হাওয়া খেলে গেল। নীলাদেবী একটু হেসে ধীর গলায় সঞ্চারীকে শুধালেন, তা তোমার বাবা মা জানেন এই সম্পর্কের কথা? সঞ্চারী চোখ দুটি বড় বড় করে আমতা আমতা করে বলল, না মাসিমা, মানে এখনো কেউ জানে না। নীলাদেবীর সাথে সাথে সংশোধন করে দিলেন, মাসিমা নয় মা বলো। সঞ্চারী মিষ্টি করে বলল, হ্যাঁ মা। নীলাদেবী বললেন, তা বাড়িতে জানাও, আমরা তাহলে সামনের সপ্তাহেই তোমাদের বাড়িতে যাই বিয়ের কথা বলতে। আমি তো কবে থেকে খোকাকে বলছি আমার ঘরে লক্ষ্মীকে নিয়ে আসার জন্য। মায়ের কথা শুনে অমিতের মুখটায় তৃপ্তির হাসি ফুটে উঠল। নীলাদেবী আদর করে সঞ্চারীর মাথায় হাত বুলিয়ে বললেন, তা আমার মা লক্ষ্মী যখন রাজি আছে তখন আর দেরি করে কি লাভ? সঞ্চারী পরম শ্রদ্ধায় আর লজ্জায় চোখ দুটো নিচু করে বলল, ঠিক আছে মা, বাড়ি গিয়ে আজ সবটা জানাবো। বাড়ি ফিরে সঞ্চারী সবটা বলল ওর বাবাকে। সঞ্চারীর বাবা শুনে আলতো হেসে বললেন, আমি তো জানতামই, তোর মাও জানতো। পাত্র হিসেবে অমিত খুব ভালো ছেলে, আর ওর মাও যে এত বড় মনের মানুষ সেটা শুনে আরো নিশ্চিন্ত হলাম। পরের দিন সকালেই সঞ্চারী ফোন করে অমিতকে এবং তাকে খবরটা দেয়, আজ বাবাকে সব বললাম অমিত। বাবা তো ভীষণ খুশি, বললেন আগামী রবিবার যেন মাসিমা মানে মা আর তুমি আমাদের বাড়ি আসো। অমিতের বুকের ওপর থেকে যেন এক মস্ত বড় পাথর নেমে গেল। রবিবার সকালে নীলাদেবী মিষ্টির হাড়ি নিয়ে অমিতকে সঙ্গে করে হাজির হলেন সঞ্চারীদের বাড়ি। সঞ্চারীর বাবা মা দরজাতেই দাঁড়িয়েছিলেন ওদের অভ্যর্থনা জানানোর জন্য। ঘরে ঢুকতেই সঞ্চারীর বাবা হাত জোর করে বললেন, আসুন আসুন দিদি। দুই পরিবারের মধ্যে জমে উঠল আড্ডা, গল্প আর হাসি ঠাট্টা। রান্নাঘর থেকে সঞ্চারী চার স্ন্যাক্সের প্লেট নিয়ে ঘরে ঢুকতেই নীলাদেবীর চোখ দুটো চকচক করে উঠল। প্যাস্টেল রঙের সালোয়ারে সঞ্চারীকে বড্ড মায়াবী লাগছিল। চায়ের কাপটা নীলাদেবীর হাতে দিতেই উনি সঞ্চারীর হাতটা চেপে ধরে নিজের কাছে টেনে বসালেন। মেয়েকে একদম লক্ষ্মী প্রতিমা করে রেখেছেন দিদি। সঞ্চারীর মায়ের দিকে তাকিয়ে বললেন নীলাদেবী। সঞ্চারীর মা হেসে বললেন, আপনার মনটা বড়, তাই ওকেও এত ভালো লাগছে। পাকা কথার পর্বটা খুব সহজভাবেই মিটে গেল। পঞ্জিকা দেখে আগামী অগ্রহায়ণ মাসে বিয়ের দিন স্থির হলো। গহনা কেনাকাটা আর তত্ত্বের সরঞ্জাম নিয়ে দুই বাড়িতেই যেন উৎসবের আমেজ শুরু হয়ে গেল। অমিত আর সঞ্চারীও নিজেদের মতো করে কেনাকাটার বিয়ের প্রস্তুতিতে মেতে উঠল। দেখতে দেখতে এসে পড়ল শুভ দিনটি। আলোয় আলোকময় বরযাত্রী নিয়ে অমিত এসে পৌঁছালো বিবাহ বাসরে। লাল বেনারসি, চন্দন আর রজনীগন্ধার মালায় সাজানো সঞ্চারী যখন ছাদনাতলায় এসে দাঁড়ালো, অমিত এক দৃষ্টে তাকিয়ে রইল ওর দিকে। শুভ দৃষ্টি, মালা বদল আর 7 পাক। সিঁদুর দান শেষে সঞ্চারী এবার অমিতের অর্ধাঙ্গিনী। পরদিন সকালে বিদায়ের পালা। নিজের মা বাবাকে ছেড়ে আসার সময় সঞ্চারীর চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। বাড়িতে পৌঁছানোর পর আচার আর গৃহপ্রবেশের সমস্ত নিয়ম নীলাদেবী নিজে দাঁড়িয়ে থেকে করালেন।
পরদিন ধুমধাম করে বৌভাতের অনুষ্ঠান মিটল। ফুলশয্যার ঘর সাজানো হলো রজনীগন্ধা আর গোলাপে। অমিত ঘরে ঢুকতেই দেখল সঞ্চারী খাটে বসে নীলাদেবীর দেওয়া একটা পুরনো গহনার বাক্স দেখছে। অমিত সঞ্চারীর পাশে এসে বসল। কি দেখছো এত মন দিয়ে? সঞ্চারী মুখ তুলে অমিতের দিকে তাকালো। ওর চোখে তখনও এক ফোঁটা আনন্দের জল। জানো অমিত, মা আজ আমাকে এই গহনার বাক্সটা দিয়ে বললেন, এতদিন আমি যা সামলেছি আজ থেকে সব তোর। আমি সত্যি ভাগ্য করে এমন একটা পরিবার পেয়েছি। অমিত সঞ্চারীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার মনে আছে সঞ্চারী, আমি বলতাম বিয়ে করলে মায়ের আর আমার মাঝে দূরত্ব আসবে। সঞ্চারী একটু হেসে অমিতের কাঁধে মাথা রাখলো। হ্যাঁ, মনে আছে। আর আজ কি দেখলে? অমিত সঞ্চারীর কপালে আলতো চুমু দিয়ে বলল, আজ বুঝলাম দূরত্ব তো বাড়েইনি, বরং ঘরটা কানায় কানায় আলোয় ভরে গেল। আমার মা সত্যি একদম খাঁটি কথা বলেছিল, নতুনকে জায়গা করে দিলেই সংসার সম্পূর্ণ হয়।